আজকে আইনের পাঠ হচ্ছে ১৬। আজকে বিষয়বস্তু হচ্ছে ভারতের বিপ্লববাদী কার্যকলাপের প্রথম পর্ব। ভারতের বিপ্লবী প্রচেষ্টা। পরাধীন ভারতের রাজনীতিতে স্বদেশী আন্দোলনের মাধ্যমে দেশ এই মহান সত্যটি অনুধাবন করেছিল যে অবশেষ অশেষ দুঃখ-বরণ ও আত্মবলিদান ছাড়া স্বাধীনতা অর্জন করা অসম্ভব। স্বদেশী আন্দোলনের সময় থেকেই ভারতের রাজনীতিতে তিনটি সুস্পষ্ট ও পরস্পর বিরোধী ধারা পরিলক্ষিত হয়, তা হল নরমপন্থী, চরমপন্থী ও বিপ্লববাদী। মূলত বিভিন্ন গুপ্ত সমিতি তাদের সশস্ত্র কার্যকলাপের মাধ্যমে তদানীন্তন ব্রিটিশ শাসক শ্রেণী সন্ত্রস্ত করার এবং স্বদেশ থেকে বিদেশি শাসনে উচ্ছেদের ব্রত নিয়েছিল বলে সাধারণভাবে এই আন্দোলনকে বিপ্লবী বা সন্ত্রাসবাদী আন্দোলন বলে অভিহিত করা হয়। ভারতীয় যুব সম্প্রদায়ের ইংরেজ শাসন ও শোষণের বিরুদ্ধে এই আপসহীন সংগ্রামকে ঠিক কি বিশেষণে ভূষিত করা যায় তা নিয়ে পণ্ডিত মহলে মতবৈধতা রয়েছে। অধ্যাপক অমলেশ ত্রিপাঠী এই প্রসঙ্গে সন্ত্রাসবাদ ধাটি গ্রহণে অনিচ্ছুক। তিনি এ প্রসঙ্গে বৈপ্লবিক কর্মধারা কথাটি চয়ন করেছেন। ডক্টর বিপিনচন্দ্র এই প্রসঙ্গে বৈপ্লবিক সন্ত্রাসবাদ। ডক্টর সুমিত আবার সন্ত্রাসবাদ কথাটি অধিকতর যুক্তিযুক্ত বলে মনে করেন। তবে অধিকাংশ ঐতিহাসিক বৈপ্লবিক সন্ত্রাসবাদ কথাটি মেনে নিয়েছেন। মার্কিন সাংবাদিক ভ্যালেন্টাইন চিরল তার বিখ্যাত অশান্ত ভারত আনরেস্ট ইন্ডিয়া শীর্ষক গ্রন্থে সন্ত্রাসবাদী আন্দোলনের মধ্যে প্রত্যক্ষ করেন হিন্দু বিদ্রোহ। বাঙালি লেখক সতীশচন্দ্র পাকড়াশি বলেছেন যে প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত জাতীয় বিপ্লবীরা প্রাচীন হিন্দু ধর্মের আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। সেই জন্য বিপ্লবী গুপ্ত সমিতি গঠনের প্রতি বিপ্লববাদী ও চরমপন্থীরা তৎপর হয়েছিল। তখারাম গণেশ দেওস্কর তার দেশের কথা শীর্ষক গ্রন্থে বিপ্লবী ও সমাজতন্ত্রের আদর্শের কথা বলেছিলেন। বারীন্দ্র কুমার ঘোষ এর মতে বিপ্লবের অভিজ্ঞ লক্ষ্যে পৌঁছতে হলে মানুষকে নির্ভীকভাবে মৃত্যু শিক্ষা দিতে হবে। সমগ্র ভারতে বিপ্লবী কার্যকলাপ বিস্তৃত হলেও মহারাষ্ট্র, বাংলা ও পাঞ্জাব ছিল এই আন্দোলনের মূল কেন্দ্র। বহির্ভারতেও এই আন্দোলন সম্প্রসারিত হয়। ভারতে সন্ত্রাসবাদী আদর্শ প্রচারে ভগিনী নিবেদিতার ভূমিকাও উল্লেখযোগ্য। বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্তের ভাষা থেকে জানা যায়, নিবেদিতা নাকি ম্যাসিনির আত্মজীবনীর প্রথম খণ্ডটি বৈপ্লবিক সমিতিকে দান করেছিলেন। ভগিনী নিবেদিতা ক্রফটকিনের লেখা মেমোরিজ অফ রেভলিউশনিস্ট ও ইন রাশিয়ান অ্যান্ড ফ্রেঞ্চ প্রিজন নামক বই দুটি ভূপেন্দ্রনাথকে উপহার দেন। মহারাষ্ট্র
ভারতের সশস্ত্র বা বিপ্লববাদী আন্দোলনের প্রথম বীজটি অঙ্কুরিত হয়েছিল মহারাষ্ট্রে। বাসুদেব বলবন্ত ফাড়কে গ্রামে ফাড়কে নামে কোলাবাগ জেলার শিরবো গ্রামে এক চিৎপাবন বংশীয় ব্রাহ্মণ ছিলেন ব্রিটিশ বিরোধী এই ভাবধারার উদ্যোক্তা। 1845 খ্রিস্টাব্দে ভারতে বিপ্লববাদের জনক বাসুদেব বলবন্ত ফাড়কে জন্ম হয়। বাসুদেব সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশ থেকে ইংরেজদের উচ্ছেদের শপথ নেন। তিনি রামসি, কোল, ভিল, ধাঙ্গড় প্রভৃতি অনুন্নত উপজাতীয় সম্প্রদায়ের মানুষের নিয়ে শিবাজির আদর্শে এক সেনাবাহিনী তৈরি করেন। 1869 খ্রিস্টাব্দে ফাড়কে বন্দী হন। বিচারে তার যাবজ্জীবন দ্বীপান্তর হয়। গ্রীসে ভূমধ্য সাগরের এডেন দ্বীপে যাবজ্জীবন কারাদণ্ডে তিনি দণ্ডিত হন। বাসুদেব বলবন্ত ফাড়কে প্রত্যক্ষ সংগ্রামে সাহায্যের জন্য আন্নুর এর রোহিল সর্দার ইসমাইল খাঁর সঙ্গে চুক্তি করেন। বাসুদেব বলবন্ত ফাড়কে নির্বাসিত অবস্থায় এডেন জেলে চরম অযত্নে ফুসফুসের ক্যান্সারে মতান্তরে ক্ষয় রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন 1883 খ্রিস্টাব্দে 17 ফেব্রুয়ারি। ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার বাসুদেব বলবন্ত ফাড়কে ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক বলে সম্মানিত করেন। বাসুদেব বলবন্ত ফাড়কে তার দিনপঞ্জিতে লিখেছেন, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে আমার একটি চিন্তা, ব্রিটিশদের ধ্বংস সাধন। ফাড়কের মৃত্যুর পর সশস্ত্র আন্দোলন অল্পকাল মহারাষ্ট্রে বন্ধ থাকে। এরপর লোকমান্য বালগঙ্গাধর তিলক তার 2 সাপ্তাহিক পত্রিকা মারাঠা ও কেশরীর মাধ্যমে শিক্ষিত মারাঠি যুবকদের মধ্যে বিদ্রোহের আগুন ছড়িয়ে দেন। সাধারণ মারাঠাদের মধ্যে জাতীয়তাবাদের আদর্শ সম্প্রসারণের জন্য লোকমান্য তিলক সার্বজনীন গণপতি উৎসব 1893 এবং স্বদেশপ্রেম, আত্মত্যাগ ও ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের আদর্শ সঞ্চার করার জন্য মহারাষ্ট্রে শিবাজি উৎসব 1895 এর আয়োজন করেন। মান্দালয় জেলে থাকাকালীন তিলক গীতারহস্য নামক গ্রন্থটি রচনা করেন। ফাড়কের আদর্শে উদ্বুদ্ধ ও তিলকের বক্তৃতায় অনুপ্রাণিত দামোদর হরি চাপেকর ও বালকৃষ্ণ হরি চাপেকর ইতিহাসে চাপেকর ভ্রাতৃদ্বয় নামে পরিচিত। 1895 খ্রিস্টাব্দে দামোদর ও বালকৃষ্ণ হরি চাপেকর পুনা শহরে হিন্দু ধর্মের অন্তরায় বিকাশী সমিতি নামক গুপ্ত সমিতি গড়ে তোলেন। 1897 খ্রিস্টাব্দে পুনায় প্লেগ ব্যাধি দমনের নামে সরকারি অত্যাচারের প্রতিবাদ ও প্রতিহিংসা নেওয়ার জন্য চাপেকর ভ্রাতৃদ্বয় পুনার প্লেগ কমিশনার মিস্টার ডব্লিউ.সি. র্যান্ড ও সহকারী লেফটেন্যান্ট আয়ারস্টকে গুলি করে হত্যা করেন। এটি ছিল আধুনিক ভারতের প্রথম রাজনৈতিক সন্ত্রাসবাদী হত্যাকাণ্ড। চাপেকর ভ্রাতৃদ্বয়কে র্যান্ড ও আয়ারস্ট হত্যাকাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগে তিলকের 18 মাসের জেল হয়। দ্রাবিড় উপাধিধারী গণেশ ও রামচন্দ্র নামক 2 চাপেকর ভাইদের পুলিশ ধরিয়ে দিলে দ্রাবিড় উপাধিধারী গণেশ ও রামচন্দ্র নামক 2 ভাই চাপেকর ভাইদের পুলিশে ধরিয়ে দিলে চাপেকরদের তৃতীয় ভাই বাসুদেব হরি ও
তার বন্ধু রানাডে রানাডে এই দ্রাবিড় ভাইদের হত্যা করেন। পরে বাসুদেব ও রানাডে ধরা পড়লে বিচারে তাদের ফাঁসি হয়। বাল সমাজ ছিল মহারাষ্ট্রের বিদ্যালয় স্তরের একটি সংগঠন। কিশোরদের মধ্যে জাতীয়তাবাদী আদর্শ প্রচারের জন্য এটি গঠিত হয়। এখানে ম্যাথসেনি, গ্যারিবল্ডির আদর্শ ও শৌর্য বীর্যের কাহিনী প্রচারিত হতো। নাগপুর, অমরাবতী ও ওয়ার্ধা প্রভৃতি স্থানে বাল সমাজের কার্যকলাপ সম্প্রসারিত হয়েছিল। আর্য বান্ধব সমাজের কার্যকলাপ বিস্তৃত ছিল বারোদা, লাহোর ও হায়দ্রাবাদ পর্যন্ত। পান্ডুরঙ্গ খান খোজে, ব্রোজচাঁদ পোদ্দার, যজুনালাল বাজাজ প্রমুখ ছিলেন আর্য বান্ধব সমাজের প্রধান নেতা। বিপ্লবী ঠাকুর সাহেব ও সখারাম গণেশ দেওস্কর এই সমিতি গঠনে বিশেষ উৎসাহী ছিলেন। ফারুকের আদর্শ অনুসারে ভিল গন্ধ উপজাতিদের নিয়ে আর্য বান্ধব সমাজ একটি গোপন সেনাবাহিনী গড়ে তোলে সশস্ত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে ব্রিটিশ শক্তিকে উৎখাত করার লক্ষ্যে। লোকমান্য তিলক, লালা লাজপত রায়, ভাই পরমানন্দ, এমনকি বাংলার বিপ্লবীদেরও আর্য বান্ধব সমাজের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। বিংশ শতকের প্রথমার্ধে মহারাষ্ট্রে ঠাকুর সাহেব নামে এক অবিংশবাদী বিপ্লবী নেতার আবির্ভাব হয়। বরোদা কলেজের সহকারী অধ্যক্ষ থাকাকালীন ঠাকুর সাহেবের কাছেই অরবিন্দ ঘোষ বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হন। মহারাষ্ট্রের বিখ্যাত বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকর ও গণেশ দামোদর সাভারকর 1899 খ্রিস্টাব্দে নাসিকে প্রতিষ্ঠা করেন মিত্র মেলা নামক প্রতিষ্ঠানটি। বিনায়ক দামোদর সাভারকর ইতালি সেনা, ম্যাথসেনির ইয়ং ইতালি ও কার্বোনারি দলের অনুকরণে 1904 খ্রিস্টাব্দে নাসিকে অভিনব ভারত গুপ্ত সমিতি গঠন করেন। মিত্র মেলাই পরবর্তীকালে অভিনব ভারত নামে পরিচিত হয়। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা লাভ ছিল অভিনব ভারতের লক্ষ্য। এখানে শরীরচর্চা, লাঠি ও তরবারি খেলা, ঘোড়ায় চড়া, সাঁতার কাটা, পাহাড়ে চড়া প্রভৃতি দুঃসাহসিক কাজকর্মের প্রশিক্ষণ দেওয়া হতো। রুশ বিপ্লবীরা কিভাবে বোমা তৈরি করে সেই কৌশল শেখার জন্য অভিনব ভারত টি.এন. ভগত নামে জনৈক সদস্যকে প্যারিসে পাঠান। রুশ বিপ্লবীরা কিভাবে বোমা তৈরি করেন সেই কৌশল শেখার জন্য অভিনব ভারত টি.এন. ভগত নামে জনৈক সদস্যকে প্যারিসে পাঠায়। সেখান থেকে ফিরে তিনি কোলাপুরে বোমা তৈরি করেন। 1907 খ্রিস্টাব্দে গণেশ সাভারকর ম্যাথসেনি আত্মজীবনী মারাঠি ভাষায় অনুবাদ করেন। 20,000 কপি বিলি করেন। বিনায়ক দামোদর সাভারকর তলোয়ার পত্রিকায় বিপ্লববাদ প্রচার করেন। 1906 খ্রিস্টাব্দে তিনি লন্ডনে চলে যান পড়াশোনা করার জন্য। সেখান থেকে গোপনে অস্ত্রশস্ত্র ও বোমা তৈরির কৌশল ভারতে পাঠাতেন। বিনায়ক দামোদর সাভারকর নিজে রুশ ভাষা থেকে ইংরেজি ভাষায় বোমা তৈরির কৌশল অনুবাদ করে তা ভারতে মিস্টার আব্বাসের কাছে পাঠান। 1909 খ্রিস্টাব্দে রাজদ্রোহমূলক কর্মকাণ্ডের অভিযোগে গণেশকে যাবজ্জীবন নির্বাসন দণ্ডে দণ্ডিত করা হয়। যিনি এই বিচার করে গণেশকে
শাস্তি দেন। তিনি হলেন নাসিকের জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার জ্যাকসন। লন্ডনে পাঠরত বিনায়ক দামোদর সাভারকরের পরিকল্পনা মাফিক ১৯০৯ খ্রিস্টাব্দে ১লা জুলাই লন্ডন এক পার্কে স্যার কার্জন ওয়াইলিকে হত্যা করেন মদন লাল ধিংড়া। মদনলাল ধিংড়া ১৭ আগস্ট ১৯০৯ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বহির্ভারতে প্রথম ভারতীয় শহীদ। নাসিকের জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার জ্যাকসন, যিনি গণেশ সাভারকরের বিচার করেছিলেন, বিনায়ক প্রেরিত অস্ত্রের সাহায্যে গুলি করে হত্যা করেন অনন্ত লক্ষণ কানহেরে। এরপর শুরু হয় নাসিক ষড়যন্ত্র মামলা ১৯০৯ থেকে ১৯১০ থেকে ১৯১১। জ্যাকসন হত্যাকাণ্ডের কর্মে জড়িত থাকার অপরাধে বিনায়ককে লন্ডন থেকে গ্রেপ্তার করে মার্চ ১৯১০ খ্রিস্টাব্দে ভারতে পাঠানো হয়। বিচারে তাকে ২৬ বছরের জন্য আন্দামানের সেলুলার জেলে পাঠানো হয়। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে ১৯২৪ খ্রিস্টাব্দে তিনি কারামুক্ত হন। দেশবাসী তাকে বীর সাভারকর উপাধি দেন। শেষ পর্যন্ত নাসিক ষড়যন্ত্র মামলার বিচারের রায়ে অনন্ত লক্ষণ কানহেরে, কৃষ্ণগোপাল কার্ভে, বিনায়ক নারায়ণ দেশপান্ডের ফাঁসি হয় ১০ এপ্রিল ১৯১০ খ্রিস্টাব্দে। বিখ্যাত বাঙালির রাসবিহারী বসুর নেতৃত্বে ১৯১৪ থেকে ১৫ খ্রিস্টাব্দ মহারাষ্ট্র পুনরায় উত্তপ্ত হয়ে ওঠে। রাসবিহারী সহপাঠী মারাঠি বিপ্লবী বিষ্ণু গণেশ পিংলে ১০টি বোমাসহ মিরাটের সেনা ছাউনিতে ধরা পড়লে ১৯১৫ খ্রিস্টাব্দে প্রথম লাহোর ষড়যন্ত্র মামলায় তার ফাঁসি হয়। বিপ্লবী মদনলাল ধিংড়া আত্মবলিদানের মহৎ লক্ষ্য সম্পর্কে বলেন, ভারতে একমাত্র এই শিক্ষার অনুশীলন প্রয়োজন যে কিভাবে আত্মোৎসর্গ করতে হবে এবং এই শিক্ষা দেওয়ার একমাত্র রাস্তা নিজেই জীবন উৎসর্গ করা। বাংলা ইউরোপের ইতিহাসে যেমন বার্লিনকে ঝটিকা কেন্দ্র বলা হয়, অনুরূপভাবে ভারতের ইতিহাসে বাংলাকে ঝটিকা কেন্দ্র বলা হয়ে থাকে। ইতালি কার্বোনারি ও জার্মানির ট্রোজেনবুর্গ, কেনিয়ার মাডমাড এবং চীনের শ্বেতপদ্ম প্রভৃতি গুপ্ত সমিতির অনুকরণে বাংলায় অনুশীলন সমিতি ও যুগান্তর দল প্রতিষ্ঠিত হয়। বিংশ শতকের বাংলার প্রথম উল্লেখযোগ্য বিপ্লবী সংগঠনগুলি হল অনুশীলন সমিতি। এর আগে হেমচন্দ্র কানুনগো এবং নিজ ভাই সত্যেন্দ্রনাথ বসুর সহায়তায় জ্ঞানেন্দ্রনাথ বসু মেদিনীপুরে বাংলার প্রথম গুপ্ত সমিতি প্রতিষ্ঠা করেন। হুগলি জেলায় বিপ্লবী আন্দোলন শুরু করেন তিনকড়ি চট্টোপাধ্যায়। স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে সশস্ত্র বিপ্লবের পটভূমিকায় গড়ে ওঠে অনুশীলন সমিতি। অনুশীলন সমিতির পূর্বে বাংলায় যে গুপ্ত সমিতিটি উল্লেখযোগ্য ছিল তা হল ১৮৬৭ খ্রিস্টাব্দে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত কলকাতায় সঞ্জীবনী সভা। সঞ্জীবনী সভায় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ছাড়াও বৃদ্ধ রাজনারায়ণ বসু ১৮২৬ থেকে ৯৯ এবং কিশোর রবীন্দ্রনাথ ঠাকুর এই সভার সদস্য ছিলেন। রবীন্দ্রনাথের রচিত জীবনস্মৃতি নামক গ্রন্থে সঞ্জীবনী সভা নামক গুপ্ত সমিতির উল্লেখ রয়েছে। সঞ্জীবনী সভার সমস্ত অনুষ্ঠান ছিল রহস্যাবৃত। তার কার্য বিবরণী রাখা হতো সাংকেতিক ভাষায়। এই সাংকেতিক ভাষা সঞ্জীবনী সভার নাম হামচু পামুহাফ। সঞ্জীবনী সভা বিশেষ কোনো
বিপ্লব বিপ্লবাত্মক কর্মসূচি গ্রহণ করেননি। বাংলায় রাজনৈতিক গুপ্ত সমিতি গঠনের প্রকৃত সূচনা হয় বিংশ শতকের শুরুতে। বিংশ শতাব্দীর সূচনায় বাংলার বিপ্লবী গুপ্ত সমিতিগুলি প্রেরণা পেয়েছিল মূলত 19 শতাব্দীর শেষে 25 বছর হিন্দু পুনর্জাগরণের থেকে। এক নজরে অনুশীলন সমিতি প্রতিষ্ঠাকাল 1901 খ্রিস্টাব্দে মন্বন্তরে 1902 খ্রিস্টাব্দে 24শে মার্চ। প্রতিষ্ঠাতা সুদেশচন্দ্র বসু মন্বন্তরে ব্যারিস্টার প্রমনাথ মিত্র। উৎস সতীশচন্দ্র বসু জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের খনকার স্টোসিক চার্চ কলেজ ব্যায়ামাগারে প্রথম গঠন করেন কাশীনাথ সাহিত্য সমিতি। এই সমিতি পরিচালনাকালে স্বামী বিবেকানন্দ ও ভগিনী নিবেদিতার দ্বারা অনুপ্রাণিত হয়ে মদন মিত্র লেনে প্রতিষ্ঠা করা হয় অনুশীলন সমিতি। প্রথম ঠিকানা 12 নং মদন মিত্র লেন, কলকাতার হেদুয়া পার্কের সন্নিকটে। পরবর্তী ঠিকানা 49 কর্নওয়ালিস স্ট্রিট, বর্তমান বিধান সরণি। প্রথম সভাপতি বিখ্যাত ব্যারিস্টার প্রমথনাথ মিত্র, পি মিত্র। প্রথম সহসভাপতি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও অরবিন্দ ঘোষ। প্রথম অধ্যক্ষ সুরেন্দ্রনাথ ঠাকুর। সাংকেতিক ঠিকানা 49। অন্যান্য উল্লেখযোগ্য সদস্য যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বারীন্দ্র কুমার ঘোষ, অরবিন্দ ঘোষের কনিষ্ঠ ভ্রাতা, চিত্তরঞ্জন দাস, অরবিন্দ ঘোষ প্রমুখ। অন্যতম উল্লেখযোগ্য পৃষ্ঠপোষক ভগিনী নিবেদিতা রাসবিহারী ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিপিনচন্দ্র পাল, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। নামকরণ বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে সন্তান দলের অনুশীলন সমিতি নাম থেকে এই গুপ্ত সমিতির নাম হয় অনুশীলন সমিতি। নামকরণ করেছেন যিনি নিউ ইন্ডিয়ান স্কুলের প্রধান শিক্ষক নরেন্দ্রনাথ ভট্টাচার্য, মন্বন্তরে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। কার্যকলাপ এই সমিতির সদস্যরা লাঠি খেলা, ব্যায়াম, প্যারেড, সাঁতার, অশ্বারোহণ, মুষ্টিযুদ্ধ, অশ্ব চালানো প্রশিক্ষণ নিয়েছিলেন। এছাড়া বিপ্লবী গোপনে দেশে বিদেশে অস্ত্র সংগ্রহ ও বোমা তৈরির কৌশল শিখতেন। সদস্যদের এখানে 22টি নিয়ম মেনে চলতে হতো। বিপ্লবীদের প্রেরণা দানকারী গ্রন্থ স্বামীজির রাজযোগ ও গীতা, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, রামকৃষ্ণ মিশনের স্বামী সারদানন্দ এখানে গীতা ক্লাস নিতেন। প্রসার কলকাতা সহ বাংলার অধিকাংশ জেলায় এবং ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা প্রভৃতি স্থানে অনুশীলন সমিতির শাখা স্থাপিত হয়। কলকাতা ও সন্নিহিত অঞ্চলগুলিতে যেমন দর্জিপাড়া, পটলডাঙ্গা, খিদিরপুর, হাওড়া, সালকিয়া, শিবপুর, বালি, উত্তরপাড়া, শ্রীরামপুর ও তারকেশ্বরে অনুশীলন সমিতির শাখা কার্যকলাপ স্থাপিত হয়। এর মধ্যে পুলিন বিহারী দাসের ঢাকা অনুশীলন সমিতি ছিল সর্বাপেক্ষা প্রভাবশালী ও জনপ্রিয়। এই সমিতির 528টি মতান্তরে 500টি শাখা প্রতিষ্ঠিত হয়। পুলিন বিহারী দাস ব্যতীত অন্যান্য খ্যাতনামা ব্যক্তিরা হলেন ত্রৈলোক্যনাথ চক্রবর্তী মহারাজ, মাখনলাল ঘোষ ও নলিনীকান্ত ঘোষ প্রমুখ। অনুশীলন সমিতির আন্দোলনের পদ্ধতিগত দিক থেকে দুটি ধারা ছিল।
নিষ্ক্রিয় প্রতিরোধ ও সশস্ত্র আন্দোলনের মাধ্যমে সন্ত্রাস ছড়ানো। অনুশীলন সমিতি ছাড়াও এই কালপর্বে বাংলাদেশে একাধিক গুপ্ত সমিতি গড়ে ওঠে। এর মধ্যে ময়মনসিংহের সাধনা সমিতি ও সুহৃদ সমিতি, ফরিদপুরের ব্রতী সমিতি, ঢাকার মুক্তি সংঘ প্রভৃতি উল্লেখযোগ্য। বিপ্লবী বারীন্দ্র ঘোষ ছিলেন সশস্ত্র আন্দোলন ও গুপ্ত হত্যার পক্ষপাতী। ফলে অনুশীলন সমিতির মূল ধারার সঙ্গে বারীন্দ্র ঘোষের দূরত্ব বাড়ে। বিপ্লবী আদর্শ প্রচারের জন্য অরবিন্দ ঘোষের পরামর্শ ও ভগিনী নিবেদিতার প্রত্যক্ষ সহযোগিতায় বারীন্দ্র কুমার ঘোষ, অরবিন্দ ভ্রাতা ও উপেন্দ্রনাথ দত্তের বিবেকানন্দর ভ্রাতা উদ্যোগে 1906 খ্রিস্টাব্দে 18ই মার্চ যুগান্তর পত্রিকা প্রকাশিত হয়। এর নামটি শিবনাথ শাস্ত্রী যুগান্তর উপন্যাস থেকে গ্রহণ হয়। যুগান্তর পত্রিকা 1906 খ্রিস্টাব্দে বারীন্দ্র ঘোষ ও উপেন্দ্রনাথ দত্ত প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির মুখপত্র হয় সংগঠনটি যুগান্তর দল নামে পরিচিত। অবিনাশ ভট্টাচার্য, দেবব্রত বসু, উপেন্দ্রনাথ দত্ত প্রমুখ এই দলে যোগ দেন। যুগান্তর পত্রিকার গ্রাহক সংখ্যা ছিল 7,000। 1908 খ্রিস্টাব্দে সরকারি আদেশে এই পত্রিকা প্রকাশ নিষিদ্ধ হয়। সেই সময় এর প্রচার সংখ্যা ছিল 25,000। 1905 খ্রিস্টাব্দে বারীন্দ্র কুমার ঘোষের উদ্যোগে ভবানী মন্দির নামক বিপ্লবী গ্রন্থটি প্রকাশিত হয়। 1907 খ্রিস্টাব্দে কলকাতার মানিকতলায় 32 নং মুরারি পুকুর বাগান বাড়িতে অরবিন্দ ঘোষ ও বারীন্দ্রের পৈতৃক বাগান বাড়ি যুগান্তর দলের বৈপ্লবিক কর্মকেন্দ্র কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। যুগান্তর দলের সদস্য মেদিনীপুরের হেমচন্দ্র দাস কানুনগো পৈতৃক সম্পত্তি বিক্রি করে প্যারিস যাত্রা করেন এবং কলকাতায় ফিরে তার বোমা তৈরির পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। যুগান্তর দলে সর্বপ্রথম বিদেশি শাসকদের বিরুদ্ধে বোমা প্রভৃতি মারণাস্ত্রের ব্যবহারের কথা প্রচার করেন। বারীন্দ্রের নির্দেশ অনুসারে বাংলার প্রথম গুপ্ত হত্যার অভিব্যক্তি ঘটে 1907 খ্রিস্টাব্দের ডিসেম্বরে পূর্ববঙ্গ ও আসাম ও ছোটলাট র্যামফিল্ড ফুলারকে নৈহাটি স্টেশনে হত্যার প্রচেষ্টা মধ্য দিয়ে, যদিও প্রচেষ্টা ব্যর্থ হয়। 1909 খ্রিস্টাব্দে বাংলার ছোটলাট অ্যান্ড্রু ফ্রেজারকে মেদিনীপুরের নারায়ণগড়ে হত্যা প্রচেষ্টা অসফল হয়েছিল। এই গুপ্ত হত্যার নায়ক ছিলেন তারা হলেন হেমচন্দ্র কানুনগো, বারীন্দ্র কুমার ঘোষ ও প্রফুল্ল চাকি। বিপ্লবীদের প্রধান লক্ষ্য ছিল কলকাতার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড। প্রাণভয়ে তিনি বিহারে মঞ্জুরপুরে বদলি হয়ে যান। কিংসফোর্ড হত্যার দায়িত্ব দেওয়া হয় মুরারি পুকুর বাগান বাড়ির 2 তরুণ বিপ্লবী প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসুর উপর। বইয়ের পাতার ভিতর বোমা পাঠানো ছিল কিংসফোর্ডকে মারার প্রথম পদক্ষেপ। এই ব্যাপারে প্রফুল্ল চাকি ব্যর্থ হন এবং পুলিশ কমিশনার নন্দলাল ব্যানার্জির হাতে ধরা পড়েন। এক নজরে ক্ষুদিরাম বসু। জন্মকাল 1889 খ্রিস্টাব্দে 3 ডিসেম্বর। জন্মস্থান মেদিনীপুর জেলার মৌবনী গ্রামে। পিতা তৈর লোকনাথ বোস, মাতা লক্ষ্মী প্রিয়া দেবী, বড় দিদি অপরূপা দেবী, ভগ্নিপতি অমৃতলাল বাবু। নামকরণ কথিত আছে যে ক্ষুদিরামকে আতুর ঘর থেকে তার বড় দিদি অপরূপা খুদ নিয়ে কিনে নেন বলে তার নাম হয় ক্ষুদিরাম। শিক্ষাজীবন শুরু হয় হাটগাছিয়া পাঠশালায়। এরপর তাকে তমলুকের হ্যামিল্টন স্কুলে 4th শ্রেণীতে ভর্তি করা হয়।
পরবর্তীকালে মেদিনীপুরে কলেজিয়েট স্কুলে ভর্তি হন। স্কুল শেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেদিনীপুর কলেজে ভর্তি হলেও পরবর্তী সময়ে তিনি আর পড়াশোনা ছেড়ে দেন। বিপ্লবী অনুপ্রেরণা: মেদিনীপুর কলেজিয়েট স্কুলে পড়াকালীন ক্ষুদিরাম হেমচন্দ্র কানুনগো, জ্ঞানেন্দ্রনাথ বসু, সত্যেন্দ্রনাথ বসু বিপ্লবী ভাবাদর্শে উদ্বুদ্ধ হন। রাজনৈতিক দীক্ষাগুরু সত্যেন্দ্রনাথ বসু। বিপ্লবী কর্মকাণ্ড: বিহারে মঞ্জফরপুর জেলা জর্জ ডি.এইচ. কিংসফোর্ডকে হত্যার জন্য যুগান্তর দলের পক্ষ থেকে বারীন্দ্র কুমার ঘোষ প্রফুল্ল চাকিকে প্রাথমিক দায়িত্ব দেন। পরে হেমচন্দ্র কানুনগোর অনুরোধে ক্ষুদিরামকে প্রফুল্ল চাকির সহযোগী হিসেবে পাঠানো হয়। 1908 খ্রিস্টাব্দে 25 এপ্রিল তারা মঞ্জফরপুরে পৌঁছে প্ল্যান্টস নাইট ক্লাবে আশ্রয় নেন। 1908 খ্রিস্টাব্দে 30 এপ্রিল বৃহস্পতিবার রাত 8টা 30 নাগাদ ক্লাব থেকে কিংসফোর্ডের ঘোড়াটানা ফিটন গাড়িটি বেরোতে দেখে একটি শক্তিশালী বোমা গাড়ির উপর নিক্ষেপ করলে দুর্ভাগ্যবশত গাড়িটিতে কিংসফোর্ড না থাকায় তার পরিবর্তে মারা যান কিংসফোর্ডের স্ত্রী মিসেস কেনেডি ও তার কন্যা মিস কেনেডি। ঘটনাস্থল থেকে 25 কিমি দূরে ওয়ার্নি স্টেশন 1908 খ্রিস্টাব্দে 1 মে ধরা পড়েন ক্ষুদিরাম। প্রফুল্ল চাকি 1908 খ্রিস্টাব্দে 2 মে মোকামা ঘাট রেল স্টেশনে ধরা পড়ার ভয়ে আত্মহত্যা করেন। ক্ষুদিরামের ফাঁসি: মুজাফফরপুর জেলে ক্ষুদিরামের বিচার চলাকালীন ব্যারিস্টার কালিদাস বসু ক্ষুদিরামের হয়ে মামলা লড়লেও শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি। ভারতীয় দণ্ডবিধি 302/114 রং ধারায় ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেন দায়রার জজ এইচ. বার্থউড। মৃত্যু: ক্ষুদিরামের ফাঁসিতে মৃত্যু হয় 1908 খ্রিস্টাব্দে 11 অগস্ট। শবদাহের স্থান: তার পূর্ব ইচ্ছানুসারে গণ্ডক নদীর তীরে তার পার্থিব দেহকে দাহ করা হয়। প্রফুল্ল চাকি ছিলেন স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ। ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির মুজাফফরপুরে বোমা বিস্ফোরণের পরই হত্যাকাণ্ডের সূত্র ধরে কলকাতা মানিকচকতলায় মুবারকপুর বাগানবাড়িতে পুলিশ তল্লাশি চালায়। সেখান থেকে পুলিশ বহু তাজা বোমা ও অন্যান্য বিস্ফোরক পদার্থ আবিষ্কার করেন। বারীন্দ্র ও অরবিন্দ ঘোষ সহ মোট 47 জন মতান্তরে 24 জন বিপ্লবীকে গ্রেপ্তার করে। ভারতীয় বিপ্লবীদের বিরুদ্ধে প্রথম ষড়যন্ত্র মামলা: বিখ্যাত আলিপুর মামলা 1908 খ্রিস্টাব্দে 19 মে শুরু হয়। মামলাটি 146 দিন ধরে চলেছিল। আলিপুর বোমা মামলায় প্রধান আসামি ছিলেন অরবিন্দ ঘোষ। আলিপুর বোমা মামলার প্রধান বিচারপতি ছিলেন বিচক্রফট। আলিপুর বোমা মামলার আসামি পক্ষের উকিল ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যদিও প্রথম দিকে অরবিন্দের পক্ষে সওয়াল শুরু করেন ব্যারিস্টার ব্যোমকেশ চক্রবর্তী। আলিপুর বোমা মামলায় সরকার পক্ষে ইংরেজ আইনজীবী ছিলেন ইয়ার্ডলে নর্টন ও ভারতীয় বাঙালি আইনজীবী আশুতোষ বিশ্বাস। আলিপুর বোমা মামলায় উল্লেখযোগ্য বিপ্লবী হলেন অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ, হেমচন্দ্র কানুনগো, উল্লাসকর দত্ত, প্রদ্যোৎ ভট্টাচার্য, সত্যেন বসু, কানাইলাল দত্ত প্রমুখ। আলিপুর বোমা মামলার রায় সাক্ষী ছিলেন নরেন্দ্র গোসাই। তাকে 1908 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর জেলের মধ্যে হত্যা করেন। এই মামলারই 2 অভিযুক্ত কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বসু বিচারে ফাঁসি হয়। 1909 খ্রিস্টাব্দে 10 ফেব্রুয়ারি চারু বসু আলিপুর বোমা মামলার সরকারি উকিল আশুতোষ বিশ্বাসকে হত্যা করেন। 1909 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি বীরেন্দ্রনাথ দত্ত, পুলিশ ইন্সপেক্টর নন্দলাল বন্দ্যোপাধ্যায় এবং ডেপুটি পুলিশ সুপার শামসুল
শামসুল আলমকে হত্যা করেন। ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস এর প্রচেষ্টায় অরবিন্দ ঘোষ নির্দোষ পরিণত হয়ে মুক্তি পান। তবে ২৫ জন বিপ্লবী দোষী সাব্যস্ত হন এবং তাদের মধ্যে বারীন্দ্র ঘোষ ও উল্লাসকর দত্ত সহ কয়েকজনের যাবজ্জীবন দ্বীপান্তর হয়। মুক্তি পেয়ে অরবিন্দ বিপ্লবের সংঘর্ষ ত্যাগ করেন এবং পন্ডিচেরিতে আধ্যাত্মিক সাধনায় ব্রতী হন। তখন থেকে তিনি ঋষি অরবিন্দ নামে বিখ্যাত হন। ১৯০৯ খ্রিস্টাব্দে কলকাতার যুবদল দল ও অনুশীলন সমিতি নিষিদ্ধ হয়। ১৯০৯ খ্রিস্টাব্দে থেকে ১৭ খ্রিস্টাব্দ এর মধ্যে বাংলার বিপ্লবীদের চৌ চ প্রায় ৬৪ সরকারি কর্মচারীকে হত্যা করে। প্রথম বিশ্বযুদ্ধের ফলে ১৯১৪ থেকে ১৯১৮ বাংলার বৈপ্লবিক তৎপরতা প্রচণ্ডভাবে বেড়ে যায়। এই কালপর্বে বাঙালি বিপ্লবীদের অসামান্য নেতৃত্ব দেন বাঘাযতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাঘাযতীন প্রথম জীবনে বিপিন বিহারী গাঙ্গুলি প্রতিষ্ঠিত আত্মোন্নতি সমিতির দ্বারা অনুপ্রেরণা পান। জার্মানির সহযোগিতায় বাঘাযতীনের নেতৃত্বে ভারতীয় বিপ্লবীরা এক সশস্ত্র অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করে ১৯১৫ খ্রিস্টাব্দে। এর আগে ১৯১৪ খ্রিস্টাব্দে ২৬শে আগস্ট যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মতলার বড়াডা অ্যান্ড কোম্পানির দোকান থেকে বিপ্লবীরা ৫০টি মাউজার পিস্তল ও ৪৬,০০০ কার্তুজ লুট করেন।